নমস্কার দর্শকেরা, কলকাতা ট্রাভেলার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত। দিনটা 13ই জানুয়ারি, চললাম সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। 14ই জানুয়ারি মকর বা পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান হয় প্রতি বছরই, তাই আমিও পুণ্যস্নানে যোগ দিতে চললাম গঙ্গাসাগরে, যেটি সাগরদ্বীপও অনেকে বলে। কলকাতা থেকে গঙ্গাসাগরের দূরত্ব 130 কিলোমিটার মতো। বাইকে যাওয়ার পরিকল্পনা করেছি। কলকাতা থেকে প্রথমে কাকদ্বীপ এবং সেখান থেকে ফেরি বা লঞ্চে করে প্রায় 1 ঘন্টা যাওয়ার পর পৌঁছবো কচুবেড়িয়া জেটিতে। আর কচুবেড়িয়া থেকে প্রায় 30 কিলোমিটার দূরে গঙ্গাসাগর। গোমুখ থেকে গঙ্গা উৎপত্তি হয়ে ঋষিকেশ, হরিদ্বার, বেনারস হয়ে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে বঙ্গোপসাগরে মিশেছে। এই সাগরদ্বীপেই প্রতি বছর মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা উদযাপিত হয় এবং সারা দেশ থেকে লাখো মানুষের সমাগম হয়। হাওড়া স্টেশন থেকে বাসে বাবুঘাটে এসে আবার বাস ধরে কাকদ্বীপ আসা যায়। আবার শিয়ালদা স্টেশন থেকে কাকদ্বীপ বা নামখানা স্টেশন থেকেও গঙ্গাসাগর যাওয়া যায়। তবে বলে রাখি, এই সংক্রান্তির সময় প্রচুর ভিড় হয়ে থাকে। আমি যেহেতু বাইকে গেছি, তাই বাবুঘাট, খিদিরপুর, বেহালা, ডায়মন্ড হারবার, আমতলা, কুলপি হয়ে কাকদ্বীপ পৌঁছই। বাড়ি থেকে 4 ঘন্টা বাইকে যাবার পর কাকদ্বীপে পৌঁছালাম। পৌঁছে খবর পেলাম কোনো প্রাইভেট গাড়ির ওপারে অর্থাৎ কচুবেড়িয়াতে লঞ্চে যেতে দেবে না, তাই খুব সমস্যায় পড়ে গেলাম। বিশাল পার্কিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু আমার ব্যাপারটা পছন্দ হলো না। সেফটি বলে কিছু নেই, পুরো খোলা মাঠ, প্রচুর ধুলো আর মানুষ। যথাযথ পার্কিং না পেয়ে মোটামুটি স্থির করে ফেলেছিলাম বাড়ি ফিরে যাব, তাই বাইক ঘুরিয়ে নিই। তখন ভাবছিলাম, যদি কোনো বাড়িতে কেউ পার্কিংয়ের ব্যবস্থা করে তাহলে ভালো হতো। মা গঙ্গা আমার সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে করে দিল। তো গঙ্গাসাগর ঘাটের এই দিকের ঘাটের দিকে চলে এসেছি, কিন্তু সমস্যা হলো এখানে বাইক গাড়ি যেতে দিচ্ছে না, এই পারে রেখে যেতে হবে। তাই ফিরেই যাচ্ছিলাম। বাইক তো যেখানে পার্কিং আছে ভয়াবহ অবস্থা। হ্যাঁ, ভাবছিলাম একটা বাড়ি যদি থাকে, বাড়িতে পার্কিং দেখতে দেখতে এই বাড়িটা পেয়েছি। এখানে পার্কিং রেখেছে, হ্যাঁ পার্কিং আছে। কথা বললাম, বললো ঠিক আছে পার্কিং। তো বাইক এখানে পার্কিং করে রেখেছি, গাড়িও পার্কিং আছে অনেক। এখানে গাড়িও পার্কিং করেছে, ভালো জায়গা পেয়ে গেছি। এই যে এখানে পার্কিং আছে, এই ভাইদের বাড়ি। ভাই তোমার নাম কি গো? শুভঙ্কর মাইতি। এদের বাড়ি একদম দরজার সামনেই রেখে দিয়েছে গাড়ি, আর বাকিও এখানে পার্কিং আছে। আর ওই মাঠের ওখানে পার্কিংয়ের যা অবস্থা, ওখানে বাইক রাখলে আর বাইক নিয়ে যাওয়া যেত না। এবার কত নম্বর? 4 নম্বর ঘাটে যাবো না? এই ভাই বলে দিল যে 4 নম্বরে, 4 নম্বর জেটিতে গেলে সুবিধা হবে। ঠিক আছে, চলো এবার হেঁটে হেঁটে যাই। আর বাইক নিয়ে গঙ্গাসাগর যাওয়া হলো না। গঙ্গা পার হবে। এটা হচ্ছে 8 নম্বর লট, 4 নম্বর জেটি। ফাঁকায় পেয়ে গেছি, কারণ ভিআইপি জেটিতে ঢুকতে দিয়েছে, জোর করে ঢুকিনি, চুরি করে ঢুকতে দিয়েছে। প্রচুর ভিড়, ওই দিকটা প্রচুর ভিড় আছে। এই সমস্ত এই যে এই লঞ্চগুলো নিয়ে যাবে সাগরদ্বীপে। এখন রয়েছি কাকদ্বীপে। টুপিটা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না টুপিটা। প্রচুর রোদ্দুর, বাইক নিয়ে আর যাওয়া হলো না, বাইক পার্কিংয়ে রেখে দিয়েছি। আধা ঘন্টা মতো ওয়েট করেছি গাড়িতে, লঞ্চে ওঠার জন্য। কারণ ফাঁকা বাইকে ডাকা হলো, প্রচুর আসলো। আস্তে আস্তে
দেখছেন লোকজন বসে গেছে, প্রচুর লোক তুলবে, পুরো একদম ভরে যাবে লঞ্চটা, মাটির মধ্যেও বসে পড়বে। লঞ্চ পুরো ভরে গেছে, এখন লোকজন সব মাটিতে বসে পড়েছে, মহিলারা প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আমি একটা সিট পেয়েছিলাম, এখন লঞ্চ ছাড়বে একটু বাদেই। অবশেষে কাকদ্বীপ জেটি থেকে এই বোটটা, এই লঞ্চটা ছেড়ে বেরিয়ে আসলো। অবশেষে কাকদ্বীপ জেটি থেকে এই বোটটা, এই লঞ্চটা ছেড়ে বেরিয়ে আসলো। এখন যাবে হচ্ছে গঙ্গাসাগরের কচুবেড়িয়া জেটিতে। প্রচুর লোক উঠেছে এবং প্রায় এক ঘন্টা মতন লাগবে। গঙ্গাসাগরে যখন কাকদ্বীপ থেকে গঙ্গাসাগরের দিকে বা গঙ্গাসাগর থেকে কাকদ্বীপে লঞ্চে করে আসবেন, তখন এইরকম প্রচুর পাখি দেখতে পারবেন, সাদা সাদা পাখি, জানি না এগুলো কী পাখি। এই পাখিগুলোকে খাবার দিলে সব পাখিগুলো আপনার কাছে একদম চলে আসবে খাবার খেতে, ভারী সুন্দর লাগে। এই দেখুন লোকজন খাবার দিচ্ছে, মুড়ি দেয় বা খাবার, লঞ্চে পাখির খাবারও বিক্রি হয়, 10 টাকা করে নেয়, ছোট ছোট দানার মতন থাকে। এই পাখিগুলো খুব খায় এবং যখনই খাবার দেওয়া হবে প্রচুর পাখি আসবে, বেশ ভালো লাগে এই পাখিগুলোকে দেখতে। আপনার সময় কেটে যাবে এই পাখিগুলোকে দেখতে দেখতে। তো 1 ঘন্টা প্রায় আমরা লঞ্চে করে আসার পর কচুবেড়িয়াতে চলে এসেছি। কচুবেড়িয়াতে কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল, কারণ আগের লঞ্চগুলো সব ক্লিয়ার হচ্ছিল, মানে লোকজন এত ভিড়, আস্তে আস্তে করে সব উপরে উঠছিল, তাই আমাদের লঞ্চটা, সব লঞ্চই দাঁড় করাচ্ছিল, ওয়েটিং আর কি যাকে বলে। এই দেখুন কিভাবে লোকজন এবার উঠছে ওপর দিকে। এটা হচ্ছে কচুবেড়িয়া হচ্ছে 2 নম্বর জেটি। এরকম 1, 2, 3, 4, 5, 6 করে অনেক জেটি আছে, প্রত্যেকটা জেটিতেই লোকজন নামছে। এই যে ভারত সেবাশ্রমের সব ভলেন্টিয়াররা এখানে ডিউটি করছে। একটা বড় এখানে ভারত সেবাশ্রম আছে, ওখানে টাকার ব্যবস্থা আছে, কিন্তু এখন জায়গা পাওয়া মুশকিল আছে, কারণ যা এখন ভিড় আছে, আগে থেকেই বুকিং করা আছে। এই বাচ্চাগুলো তাদের কাজ করে যাচ্ছে, দড়ির মধ্যে ম্যাগনেট লাগিয়ে গঙ্গার মধ্যে ফেলছে, আর প্রচুর লোক পয়সা দেয় গঙ্গায়, সেই পয়সাগুলো এরা কালেক্ট করে। অনেকগুলো বাচ্চা, এই যে দড়ি, লম্বা হলুদ রঙের দড়ি, আর বাচ্চাগুলো সব পয়সা তুলছে। এইবার জেটি থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে আস্তে আস্তে করে আমি চললাম হচ্ছে বাস ধরার উদ্দেশ্যে। এইখান থেকে বাস যেতে প্রায় মিনিট 25 মতন লেগেছিল। বাসের যে স্ট্যান্ড আছে সেখানে ডিস্টেন্স খুব একটা বেশি না, কিন্তু এত ভিড়ের জন্য
তো খুব ধীরে ধীরে যেতে হয়েছে। হ্যাঁ, এই যে আমি দেখানোর চেষ্টা করছি কি বীভৎস ভিড় হয় গঙ্গাসাগরে। আগে পিছে প্রচুর লোক, সব চলেছে এবার কচুবেড়িয়া যে বাস স্ট্যান্ড আছে সেই দিকটায়। महेश राम जी फतुहा पाटना सोनार से आए महेश राम जी आपके लिए आप বেশ কিছুক্ষণ হাঁটার পর তারপরে বাস স্ট্যান্ডে আসলাম। বাস স্ট্যান্ডে এসে দেখি প্রচুর লোক দাঁড়িয়ে আছে বাসের জন্য, ঠিক ঠিক করছে ভিড়। যাই হোক, একটা বাসে উঠে পড়লাম, ভিড় ঠেলে গুতোগুতি করে বাসের মধ্যে উঠে পড়লাম। এবার বাসের ভিতরের অবস্থা দেখুন, ঠিক ঠিক করছে লোক, ব্যাগ নিয়ে বাক্স নিয়ে, দাঁড়ানোর জায়গা নেই। যাই হোক, 1 ঘন্টা চলে যাওয়ার বাস যাওয়ার পর এটা হচ্ছে নামলাম হচ্ছে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। এটা হচ্ছে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। বাসগুলো এখানে সব থামছে, থেমে যাত্রী নামিয়ে আবার চলে যাচ্ছে কচুবেড়িয়ার দিকে। অনেকে আবার স্নানও করে নিয়েছে এই সময়, করে আবার কচুবেড়িয়া হয়ে আবার চলে যাচ্ছে কাকদ্বীপ নামখানা। এটা হচ্ছে গঙ্গাসাগরের বাস স্ট্যান্ড। প্রচুর লোক বসে রয়েছে। এরা বসে রয়েছে কারণ হচ্ছে একটাই কারণ, এরা পরদিন সকালবেলা স্নান করবে, এখানে বসে থাকবে, তারপর স্নান করবে সকালবেলা। এইবার সাগরের দিকে যাব, তাও ব্যারিকেড করে দিয়েছে, সেই সকলেই যাচ্ছে ব্যারিকেডের মধ্যে দিয়ে, আমিও যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। প্রচুর এখানে গার্ড রয়েছে, পুলিশ রয়েছে, স্বেচ্ছাসেবক রয়েছে, তারা বলে দিচ্ছে কোন দিকে যেতে হবে। এই যে চারিদিকের ভিড় দেখছেন, কি ভয়ানক ভিড় হয় গঙ্গাসাগরে। তা সাগরের দিকে যেতে যেতে দেখলাম যে প্রচুর এরকম স্টল করেছে, সেখানে লাইন ধরে লোক দাঁড়িয়ে আছে। তারপরে একটু গিয়ে দেখলাম কি লাইনের ওখানে কি পাওয়া যায়। গিয়ে দেখছি যে ওখানে সমস্ত ভান্ডারা, বিভিন্ন সংস্থা থেকে ভান্ডারা দিয়েছে, যেখানে পাওয়া যাচ্ছে চা, পাওয়া যাচ্ছে খাবার দাবারও দিচ্ছে প্রচুর। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এই দেখুন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই লাইনগুলো হচ্ছে খাবারের লাইন, এখানে ফ্রি অফ কস্ট খাওয়াচ্ছে বিভিন্ন সংস্থা। এই যে লাইন দিয়ে রয়েছে, লাইনে দেখি কি পাওয়া যায়। হ্যাঁ, এখানে চা দিচ্ছে, এখানে গরম গরম চা দিচ্ছে একদম বিনামূল্যে। এরকম প্রচুর স্টল আছে, স্টলে খাবার দাবার দিচ্ছে, শুধু চা না। হ্যাঁ, এই একটা স্টল করেছে, এটা হচ্ছে বিশুদ্ধানন্দ, এটা কলকাতাতে হসপিটালও আছে, এদের একটা মেডিকেল ক্যাম্প করেছে। এরকম মেডিকেল ক্যাম্পও করেছে প্রচুর সংস্থা। এই দেখুন এখানে একটা সংস্থা আছে, তারা তো খাওয়াচ্ছে, বসে লোকে খাচ্ছে, ভাত খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে, এগুলো সব ফ্রি। এই যে লাইন দিয়ে রয়েছে, লোকে ভাত দিচ্ছে, ভাত দিচ্ছে, সোয়াবিনের তরকারি দিচ্ছে। এই দেখুন ভাত, সোয়াবিনের তরকারি একদম গরম গরম। যাই হোক, অতি কষ্টে গঙ্গাসাগরে এসে পৌঁছালাম। পৌঁছতে রাত হয়ে গেল। আগামীকাল অর্থাৎ 14ই জানুয়ারি পবিত্র স্থান। বেশিরভাগ লোকের মতো আমিও কোনো হোটেল বা আশ্রম বুক করে আসিনি, তাই বেশিরভাগ মানুষের মতো খোলা আকাশের নিচেই রাত কাটাতে হবে। তবে দুঃখের বিষয়, আমি একটা টেন্ট নিয়ে এসেছিলাম, যেটা কাকদ্বীপে যেখানে বাইক পার্কিং করেছি সেখানেই রেখে এসেছি। টেন্টটা সঙ্গে আনলে একটু আরাম করে থাকা যেত। তবে সঙ্গে স্লিপিং ব্যাগটা নিয়ে এসেছি, প্রবল ঠান্ডায় স্লিপিং ব্যাগটা বেশ কাজে দিয়েছে। একটা 20 টাকা দিয়ে প্লাস্টিক কিনে সাগরের পাড়েই শুয়ে পড়লাম। ঘুম কিন্তু মোটেই আসেনি, সারা রাত জাগাই। অন্যান্যদের মতো আমিও অপেক্ষা করতে লাগলাম কখন সকাল হবে। সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি, তাই একটা হোটেলে রুটি আর বাঁধাকপির তরকারি খেয়েছিলাম। প্রবল ঠান্ডার মধ্যে ভোর 5টা নাগাদ স্নান করেছিলাম, তখন বেশ অন্ধকারই ছিল।
অন্ধকার থেকে ধীরে ধীরে আলো ফুটতে লাগলো, তার সাথে সাথে ভিড়ও বাড়তে লাগলো। এবার দেখতে থাকুন গঙ্গাসাগরে কিভাবে স্নান হয়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন রকমভাবে স্নান করে। নানা রকম পূজা চলছে, গোদান করছে কেউ কেউ, নানা রকম বিধি পালন করছে মানুষ। এক আশ্চর্য জায়গা, এখানে এসে বোঝার উপায় নেই কে ধনী কে গরিব, সবাই মিলেমিশে একাকার। রাতে দেখেছি বর্ধিষ্ণু পরিবারের লোকেরা খোলা আকাশের নিচে শুয়ে আছে। আমি চেষ্টা করছি মানুষের বিভিন্ন রীতি রেওয়াজগুলো দেখানোর। আপনাদের অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলে জানাবেন।
এটা সব জয়পুর থেকে এসছে, জয়পুর থেকে চলে এসছে আমাদের সাগরে। সুন্দর নাচছে, গান করছে। এই হচ্ছে গঙ্গাসাগর, সারা ভারতবর্ষ দেখা যায়। ক্যামেরা